ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। যেটা শুরুতেই বলছিলাম আমি, যে কি পরিস্থিতি এই মুহূর্তে হয়ে রয়েছে, যা আমরা দেখেও না দেখার ভান করছি, শুনেও না শোনার ভান করছি, আসলে কোথাও হয়তো জেগে ঘুমোচ্ছি। প্রতিবেশী দেশ বাংলাদেশের কি ছবি প্রতিদিন আমি তুলে ধরি, কিন্তু প্রতিবেশী দেশ বাংলাদেশের ছবি দেখতে দেখতে যদি আপনারা ভাবতে বসেন যে যা হচ্ছে বাংলাদেশে হচ্ছে, আমাদের না ভাবলেও চলবে, তাহলে সেটা অত্যন্ত ভুল ভ্রান্ত ধারণা। কারণ আমি আবারও বলি, এই দেশে থেকে, এই রাজ্য থেকে প্রতিদিন আমরা বাংলাদেশের আপডেটগুলো তুলে ধরেছি, বাংলাদেশের খবরে চোখ রেখেছি, বাংলাদেশের খবর দেখিয়েছি। কারণ আমরা যে রাজ্যে রয়েছি, সেই রাজ্যটা হচ্ছে এই প্রতিবেশী দেশের সঙ্গে সব থেকে বেশি বর্ডার শেয়ার করা রাজ্য। দেশের একদম একটা প্রান্তে থাকা রাজ্য, যে প্রান্তের সঙ্গে বাংলাদেশের একটা সম্পর্ক ছিল। কোনোভাবে কোনো সময় এই অখণ্ড বাংলাকে ভাগ করেই পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, পূর্ব পাকিস্তান তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সব থেকে সেন্সিটিভ জায়গা হচ্ছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে, এবং যেখানে প্রত্যেক মুহূর্তে খবরাখবর জানা বোঝার দরকার রয়েছে যে বাংলাদেশে চলছেটা কি, বাংলাদেশে হচ্ছেটা কি, এবং বাংলাদেশে যা চলছে, যা হচ্ছে, শুধুমাত্র সেটা সেই দেশের সীমানার মধ্যে আবদ্ধ আছে ভাবলে ভুল করবেন আপনারা। সীমানার মধ্যে আবদ্ধ নেই, কারণ এই দেশটার ছত্রে ছত্রে, রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে রয়েছে ভারত বিদ্বেষ। এবং এখানে যেভাবে কোথাও জঙ্গিদের দিনের পর দিন ছেড়ে দেওয়া হচ্ছে, দাগি কুখ্যাত জঙ্গিরা খুলেআম ঘুরে বেড়াচ্ছে, তাদের প্রথম প্রশ্নটাই হচ্ছে এই জঙ্গিদেরকে ছাড়া হয়েছে কেন? বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিস্ফোরণ ঘটানোর জন্য? বাংলাদেশে আরো বেশি কোথাও অশান্তি, আগুন জ্বালানোর জন্য? না, বাংলাদেশে তো আগুন জ্বালানোর আর কিছু বাকি নেই। হিন্দুরা সেখানে এমনিই মরছে, হিন্দুরা এমনি মারা পড়ছে, বাকি যে কজন রয়েছে সে কজন তারা ধর্মান্তরিত হওয়ার পথে যাচ্ছে, আর না হলে দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি দিচ্ছে। কিছু অংশ মানুষ এখনো পর্যন্ত লড়াই করছেন, কিন্তু আসল উদ্দেশ্য তা নয়। আসল উদ্দেশ্য হচ্ছে এই জঙ্গিরা যারা পাকিস্তান থেকে বিভিন্নভাবে ঘুরপথে বিস্ফোরক নিয়ে এসে উপস্থিত করছে বাংলাদেশে, তাদের টার্গেট হচ্ছে বাংলাদেশকে প্ল্যাটফর্ম করে নর্থ ইস্ট সেকশন, যেটা ভারতবর্ষে রয়েছে উত্তর পূর্বের ভারত, সে নর্থ ইস্টকে উত্তপ্ত করা এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকে পড়া ভারতের মধ্যে। পশ্চিমবঙ্গে ঘাঁটি গেড়ে বসা। খাগড়াগড় মনে আছে আপনাদের? শুধু খাগড়াগড় একটাই না, আপনাদের এও মনে আছে খাগড়াগড় কাণ্ডের সঙ্গে কীরকম যোগাযোগ পাওয়া গিয়েছিল সুদূর ব্যাঙ্গালোরের। ব্যাঙ্গালোর থেকে গ্রেপ্তার করা হয়েছিল, ব্যাঙ্গালোর থেকে কিভাবে, মানে কলকাতা থেকে, মানে পশ্চিমবঙ্গ থেকে কিভাবে ব্যাঙ্গালোর চলে গিয়েছিল জঙ্গিরা। খুব অনায়াস হয়ে যাচ্ছে না? একবার কাঁটাতার পেরিয়ে, সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢুকে পড়তে পারলে কেল্লাফতে, তারপর বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাও। কে রোহিঙ্গা, কে অনুপ্রবেশকারী, কে বাংলাদেশি, কে শরণার্থী, কিচ্ছু জানার দরকার নেই। কিন্তু তারা যেই হোক না কেন, তারা দেশে ঢুকছে, নিশ্চিন্ত নিরাপদ আশ্রয় খুঁজে পাচ্ছে। কিছু শাসক নেতার সৌজন্যে তাদের রাতারাতি হোলসেল দরে তারা পেয়ে যাচ্ছে জাল স্কুল সার্টিফিকেট, জাল তাদের ঠিকানার যে ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, এগুলো সমস্ত পেয়ে যাচ্ছে। তাদের কোথায় তারা রয়েছে সেই সমস্ত ঠিকানার জরুরি দস্তাবেজ, কাগজপত্র, ডকুমেন্টস, এগুলো সমস্ত হয়ে যাচ্ছে, এবং সেগুলো নিয়ে তারা পাসপোর্ট বানিয়ে হয় বিদেশে চলে যাচ্ছে বা হয় ট্রেন ধরে অন্য কোনো প্রান্তে ছড়িয়ে পড়ছে। আমরা যদি এখনো ভাবি যে না আমরা নিরাপদে রয়েছি, যা চলছে বাংলাদেশে চলছে, আমাদের ভাবনা চিন্তা করার দরকার নেই, তাহলে ভুল ভাবছি। কারণ বাংলাদেশে যা চলছে তার প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না, এটা অতি বড় বোকাও ভাববে না। বাংলায় নাশকতার একটা বিশাল ছক ইতিমধ্যেই কষা হয়েছিল, যেটা আজকে এক্সক্লুসিভলি খবর আপনাদের দিই। আর সেটা হয়েছিল 31শে ডিসেম্বর এবং 1 জানুয়ারিকে টার্গেট করে। 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের সব থেকে বেশি মানুষ রাস্তায় থাকে দুর্গাপুজোর পর, এবং এই সময়টাকে টার্গেট করা হয়েছিল উত্তরবঙ্গকে।
যে উত্তরবঙ্গ নিয়ে বেশি মাথা ব্যথা রয়েছে বাংলাদেশের, যে উত্তরবঙ্গ চিকেন স্নেক রয়েছে আমাদের দেশে, এবং যে চিকেন স্নেকটাকে নিয়ে সব থেকে বেশি মাথা ব্যথা রয়েছে বাংলাদেশে। কারণ তারা মনে করে ওই চিকেন স্নেকটাকে কোনোভাবে সেখানে কোনো নাশকতামূলক কাজ করতে পারলে তাহলে বোধহয় ভারতকে জব্দ করা যাবে, পশ্চিমবঙ্গ বিচ্ছিন্ন হয়ে পড়বে। যদি বিষয়টা এত সহজ নয়, কিভাবে বিষয়টাকে আটকানো গেল এবং কি কি প্ল্যান ছিল? 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বরের মধ্যে জনবহুল শহর উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিশেষ কিছু তাপবিদ্যুৎ কেন্দ্র, যে খবর এই মুহূর্তে এক্সক্লুসিভলি আমাদের কাছে আছে, সেইগুলোকে নিশানা করা। জঙ্গিদের নিশানায় ছিল স্টেশন, শপিং মল। ভাবুন, যে সময় মানুষ স্টেশনে ভিড় জমায়, কারণ বছর শেষে অনেকে ঘুরতে যাওয়ার প্ল্যান করেন, অনেকে উত্তরবঙ্গ যান কদিন ছুটি কাটিয়ে আসার জন্য, দার্জিলিং, সিকিম। সেই সময়তে স্টেশনকে ছকা হয়েছিল উত্তরবঙ্গের স্টেশন। আচ্ছা, উত্তরবঙ্গের স্টেশন মানেটা কোন স্টেশন? উত্তরবঙ্গের এমন কোন স্টেশন রয়েছে যার সঙ্গে চিকেন স্নেক তার যোগাযোগ রয়েছে? 5 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা আমাদের স্কুলে বলে দেবে, আমাদের এই দেশে বলে দেবে, এই স্টেশন আর কোনো স্টেশন নয়, এক এবং একমাত্র নিউ জলপাইগুড়ি স্টেশন, অর্থাৎ এনজেপি। এছাড়াও ভাবলে অবাক হবেন, এর সঙ্গে ছক্কশা হয়েছিল উত্তরকন্যাকে টার্গেট করার। উত্তরকন্যা এবং দক্ষিণবঙ্গের আরও একাধিক জায়গা, স্টেশন নয়, তার সঙ্গে বাছা বাছা কিছু শপিং মলকেও টার্গেট করা হয়েছিল, এমনই খবর পাচ্ছি আমরা বিশেষ সূত্রে। নাশকতার ছক ছিল একাধিক জায়গায়, টার্গেট ছিল নিউ জলপাইগুড়ি স্টেশন, উত্তরকন্যা এবং দক্ষিণবঙ্গের একাধিক জায়গা, এমনকি তাপবিদ্যুৎ কেন্দ্র, সেই তাপবিদ্যুৎ কেন্দ্র তাদের টার্গেটে ছিল। এবং বাংলাদেশ থেকে নিয়ে আসার কথা ছিল ইমালসিভ এক্সপ্লোসিভ, কেনা হয়েছিল আইইডি তৈরির বিশেষ সরঞ্জাম, আর এই পুরো বরাত গিয়েছিল জঙ্গি গোষ্ঠীর কাছ থেকে। এই জিনিসপত্রগুলো সীমান্ত পার করিয়ে ঢোকানোর কথা ছিল। তারপর এখানে যারা দীর্ঘদিন ধরে ঘাঁটি গেড়ে রয়েছে সেই সমস্ত জঙ্গিদের কাছে এগুলো পৌঁছে যাওয়ার কথা ছিল, এবং সেখান থেকে যে স্লিপার সেল কাজ করছে এ রাজ্যে, সেই সমস্ত স্লিপার সেলের প্রত্যেকের কাছে এগুলো পৌঁছে দেওয়ার কাজ ছিল এই বিশেষ জঙ্গি সংগঠনের। যদিও সব থেকে বড় কথা যে তার আগেই 31শে ডিসেম্বর পড়ার আগেই গ্রেপ্তার হয়ে যায় সাজিবুল, মোস্তাকিম এবং মনিরুল। এই 3 জনকেই অ্যারেস্ট করে নেওয়া হয়। গোয়েন্দাদের জেরায় চাঞ্চল্যকর তথ্য উঠে আসে, এবং তার থেকে সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে কোন বিপদের সামনে পড়তে চলেছিলাম আমরা এখনো পর্যন্ত জানি না। যে এই সময় যখন সোজাসুজি স্বর্ণালী আমি করছি, সেই সময়তে এই মনিরুল, মোস্তাকিমদের আরও কোনো পার্টনার আমাদের রাজ্যের অন্য কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট, গুরুত্বপূর্ণ স্টেশন, গুরুত্বপূর্ণ শপিং মলের সামনে নেই তো? আমি জানি না। টিক 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 করে আমাদের ওপর কোন বিপদ ঘুরে বেড়াচ্ছে, কোন বিপদ আমাদেরকে ঘিরছে আমি জানি না। কিন্তু এখনো পর্যন্ত কিভাবে এরা সীমান্ত ক্রস করে চলে আসছে, এই প্রশ্নের উত্তরটা চাওয়ার সময় এসেছে রাজ্যের কাছেও এবং কেন্দ্রের কাছেও। কেন্দ্র দোষারোপ করছে রাজ্যকে, বিএসএফ জায়গা জমি পাচ্ছে না, বিএসএফ কাজ করতে পারছে না। রাজ্য দোষারোপ করছে কেন্দ্রকে যে বিএসএফেরই দায়িত্ব। দুটো প্রশ্ন থাকে, যদি এপারে চলে আসে তাহলে এপারে আসার পর কোনো রকমের ছানবিন কেন করা হচ্ছে না? কারা কিভাবে এত অনায়াসে হোলসেল একদরে জাল পরিচয়পত্র, শংসাপত্র, সার্টিফিকেট একটা ফিক্সড রেট বানিয়ে জঙ্গিদের হাতে তুলে দিচ্ছে? রাজ্য সরকার তার দায় অস্বীকার করতে পারে? আর 2 নম্বর বিষয়, এত কিছু তো হতোই না যদি বর্ডারে আটকে দেওয়া যেত এদেরকে। বিএসএফ করছেটা কি প্রশ্ন করা যাবে না? বিএসএফ কি করছে এতদিন ধরে? যা কিছু চলছে, কেন এখানে আগ বাড়িয়ে কেন্দ্রের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না? মানুষ ঢুকছে না, জঙ্গি ঢুকছে, অনুপ্রবেশকারী ঢুকছে। আর আজ এত বড় একটা চক্রান্ত, এত বড় একখানা ছক কষে ফেলেছিল তারা। কবে এরপর কড়া পদক্ষেপ নেওয়া হবে? বড় কোনো বিস্ফোরণ ঘটলে, কোনো দুর্ঘটনা ঘটে গেলে তারপর? কেন্দ্র রাজ্য বল ঠেলাঠেলি চলছে। আরে আমরা কোথায় যাব? পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কোথায় যাবে? তাদের জীবনের কি দাম রয়েছে? শীতের সময় হাজার হাজার মানুষ ট্রেন ধরে উত্তরবঙ্গ যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন।
উত্তরবঙ্গ থেকে হাজার মানুষ প্রতিদিন এনজেপি পর্যন্ত আসছেন, কেনাকাটা করছেন, সবজি বাজার করছেন, আবার ফিরে যাচ্ছেন উত্তরবঙ্গে। একটা এনজেপি, শুধুমাত্র এনজেপি নয়, একটা উত্তরবঙ্গের লাইফ লাইন। এছাড়াও দক্ষিণবঙ্গকে টার্গেট করা হচ্ছে, তাপবিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রকে টার্গেট করা হচ্ছে। কেন? যাতে মুহূর্তের মধ্যে বিদ্যুতে যদি পরিষেবা বিচ্ছিন্ন, যদি সেখানে কোনো বিঘ্ন ঘটানো যায়, তাহলে পুরো দক্ষিণবঙ্গে প্রভাব পড়ে যাবে রাতারাতি। এত কিছু খবর থাকছে না গোয়েন্দাদের কাছে, আগে থেকে ইন্টেলিজেন্স কোনো খবর দিচ্ছে না। তারপরও আমরা তুতু ম্যায় শুনে যাচ্ছি, কেন্দ্র ভার্সেস রাজ্য, রাজ্য ভার্সেস কেন্দ্র। আর কতদিন ধরে এগুলো শুনতে হবে? যেখানে দেশের নিরাপত্তার বিষয় রয়েছে, সেখানে আর কতদিন ধরে এই তুতু ম্যায় শুনতে হবে আমাদের? এই প্রশ্ন আমরা করবো না আমাদের দেশের কাছে, আমাদের রাজ্য সরকারের কাছে, দেশের শাসক দলের কাছে? এই প্রশ্নগুলো করবো না? আর মনে হয় করার সময় এসেছে। আমাদের প্রত্যেককেই প্রশ্নগুলো করতে হবে, কারণ করার সময় এসেছে। প্রতিবেশী দেশে কি হচ্ছে সেইটা দিয়ে আমরা যদি নিশ্চিন্তে বসে থাকি, যা হচ্ছে বাংলাদেশে হচ্ছে, আমাদের তো কিছু যায় আসছে না, তাহলে ভুল ভাবছি আমরা। ঘুম থেকে জেগে উঠুন, চোখ মেলে তাকান, বাংলাদেশটা খুব দূরে নয়। বাংলাদেশ আমার আপনার ঘরের পাশের একটা দেশ। আর যে দেশে এই মুহূর্তে চূড়ান্ত নৈরাজ্য চলছে, যে দেশটা জঙ্গি জিহাদিরা চালাচ্ছে, যে দেশটা জামাতিরা চালাচ্ছে, যে দেশে একের পর এক ক্রিমিনালদের, জঙ্গিদেরকে খুলেআম ছেড়ে দেওয়া হয়েছে, এখন আপনারা বলবেন যে আমাদের টেনশনের কি আছে? যা হচ্ছে বাংলাদেশে হচ্ছে, আমরা পশ্চিমবঙ্গের লোকজন নিশ্চিন্তে থাকি। একটুর জন্য এবার কান ঘেঁষে একটা বিপদ থেকে আমরা পার পেয়ে গেছি, হয়তো, আমি হয়তো বলছি, কারণ আমি জানি না যে আমার কাছে খবর নেই, এ খবর গোয়েন্দাই দিতে পারবেন। আমার কাছে কোনো খবর নেই যেরকম মুস্তাকিন, মনিরুলের মতো আর কতজন জঙ্গি আর কোন কোন জায়গায় ঘাঁটি গেড়ে বসে আছে, আর কতগুলো স্লিপার সেলের সঙ্গে তারা যোগাযোগ রাখছে, আর কোন কোন পয়েন্টে এখনো পর্যন্ত বিস্ফোরণ ঘটানোর ছক কষছে বা নাশকতামূলক কোনো হামলার ছক কষছে। এ খবর থাকার কথা নয় সাংবাদিকের কাছে, কিন্তু যতটুকু আমরা জানতে পেরেছি সেটুকুও তো ভয়ঙ্কর। চলো দেখা যাক এই মুহূর্তে বিশেষ সূত্রে যে খবরগুলো এসে পৌঁছেছে সেগুলো দিকে একবার নজর রাখি, তারপর পরের প্রশ্নগুলো তুলছি যে এখান থেকে বেরোনোর উপায় কি, কেন্দ্র রাজ্য তুতু ম্যায় দ্বন্দ্ব শেষ করার উপায় কি, পশ্চিমবঙ্গের মানুষের জীবন, তাদের ভবিষ্যৎ, তাদের পরবর্তী প্রজন্ম, তাদের পরিবারের নিরাপত্তার একমাত্র সূত্র, একমাত্র উপায় আসলে কি, তার আগে নজর রাখা যাক। এই মুহূর্তে যে ছবিতে নজর রাখছি আমরা, সেটা আসলে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমি দেখাবো যে কোন কোন জায়গায় মারাত্মক বিস্ফোরণের ছক কষা হয়েছিল। শুনুন, আইডি কালেক্ট করে ঢোকানো হচ্ছিল দেশে, এবং পুরোটাই হচ্ছিল কিন্তু ভায়া বাংলাদেশ, বাংলাদেশ থেকে এগুলো ঢোকানো হচ্ছিল। বাংলাদেশের কাছে কোথা থেকে আর এলো? হয়তো পাকিস্তান থেকে। টার্গেটের শুরুতেই ছিল যে চিকেন স্নেকের কথা আমরা বলি, অর্থাৎ নিউ জলপাইগুড়ি টার্গেট করা হয়েছিল স্টেশন, এবং তার সঙ্গে প্রশাসনিক ভবন অর্থাৎ উত্তরকন্যা। আমি জানি না যে কি উদ্দেশ্যে উত্তরকন্যাকে টার্গেট করা হয়েছিল। এছাড়াও দক্ষিণবঙ্গে যে খবর আমরা পাচ্ছি বিশেষ সূত্র মারফত, একটুর জন্য যে বিপদ থেকে আমরা প্রাণে বেঁচেছি, হয়তো সেই জন্য, যেহেতু সময় পেরিয়ে গেছে বলে হয়তো সেই খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, কিন্তু অন্যান্য একাধিক জায়গায় কিন্তু খবর আগে আসবে না, আগে ঘটনা ঘটবে, পরে খবর আসবে। যেহেতু সময় পেরিয়ে গেছে, মূল 3 জঙ্গি গ্রেপ্তার হয়ে গেছে, তারপরে খবরগুলো আসছে এবং আমরা ভয়ে কাঁপছি। দেখুন, পশ্চিমবঙ্গে বেশ কিছু তাপবিদ্যুৎ কেন্দ্রকে টার্গেট করা হয়েছিল দক্ষিণবঙ্গের। দক্ষিণবঙ্গের তাপবিদ্যুৎ কেন্দ্র বলতে কোন কোন তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, যদি আমরা একের পর এক দিকে তাহলে দেখা যাক যে কোন কোন তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। রয়েছে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, রয়েছে দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র, আর কোন তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে? রয়েছে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, আর কোন তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে? ফারাক্কা একটা তাপবিদ্যুৎ কেন্দ্র আছে ফারাক্কায়, কিন্তু মনে হয় না ফারাক্কাকে তারা টার্গেট করতে চাইবে, কারণ ফারাক্কাকে টার্গেট করলে বাংলাদেশেরও সর্বনাশ হবে। এবং রয়েছে সর্বশেষ কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। আমরা জানি না, আমাদের কাছে শুধুমাত্র যে খবর বিশেষ সূত্র মারফত আমরা পেয়েছি যে দক্ষিণবঙ্গের কোনো তাপবিদ্যুৎ কেন্দ্রকেও নাকি টার্গেট করা হয়েছিল। এতগুলো তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যে কোনো জায়গায় কোনো বড় বিপদ ঘটে যেতে পারত। জানতে হবে না এর পেছনে কারা রয়েছে, বা এখনো পর্যন্ত কারা নিশ্চুপে নিঃসারে
আমাদের রাজ্যে ঢুকে চুপচাপ গেড়ে বসে কোনো না কোনো কলোনিতে ঢুকে সাইবার ক্যাফেতে গিয়ে জাল পরিচয়পত্রগুলো বার করে নিচ্ছে এবং এদেশের একটা অংশ, আমাদের পশ্চিমবঙ্গের শাসক দলের ঘনিষ্ঠ একটা অংশ, তারা টাকার বিনিময়ে এদেরকে এই সব কিছু সাপোর্ট দিচ্ছে। তারা কারা? সমাধান সূত্র কি? এই বিপদ থেকে বাঁচার রাস্তা কি? আসুন বলি। এই বিপদ থেকে বাঁচার রাস্তা বলার জন্য আগে যে পরপর পয়েন্টগুলোর দিকে নজর রাখতে হবে আমাদের, সেগুলোর দিকে নজর রাখা যাক। প্রথম হচ্ছে যে কথাগুলো বলছিলাম, বাংলায় নাশকতার ছক, সেই ছকে সব থেকে বড় যেটা ভূমিকা সামনে চলে আসছে তা হলো বাংলাদেশ থেকে কোন পথে ঢুকছে। বাংলাদেশ থেকে যে পথেই তারা ঢুকুক না কেন, রাস্তা তো একটাই ছিল। রাস্তা একটাই, তা হচ্ছে রাজ্য কেন্দ্র একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে এবং বিএসএফকে আরো শক্তিশালী করবে। কিন্তু সেটা হচ্ছে কি? হচ্ছে না। উল্টে প্রত্যেক মুহূর্তে এ ওর কোটে বল ঠেলছে, ও তার কোটে বল ঠেলছে। রেজাল্ট কি? কিছু বক্তব্য আমি শোনাবো আজকে শুরুতেই। দেখুন, বিএসএফ নিয়ে একের পর এক বক্তব্যগুলো, সেখান থেকে তার নির্যাস কি উঠে আসছে, কি সমস্যা, পরে বলছি সমাধানের সূত্র কোনটা। পরপর কিছু বক্তব্য শোনাবো আমি। যদি একবার রিপোর্ট করেন, গিয়ে দেখবেন যত বাংলাদেশি লোক, মানে এখন সব ভোটার কার্ডও করে দিয়েছে, এখানকার যে যুব সভাপতি টিএমসি, সে ওখানকার যত বহিরাগতদের এনে বসাচ্ছে। আর বাংলাদেশিরা ম্যাক্সিমাম আসছে, ওরা এসে এইখানে লোকাল যারা সাইবার ক্যাফেগুলো আছে ওইখানে ম্যাক্সিমাম টাকা পয়সা দিয়ে বিনা ডকুমেন্টস সব বানিয়ে নিচ্ছে। ম্যাক্সিমাম বর্ডার এলাকায় যেসব পাসপোর্ট ভেরিফিকেশন হয় সেসব অফিস তো মানে টিএমসির মানে কথায় উঠে বসে। 5,000 করে নিয়ে ম্যাক্সিমাম পাসপোর্ট জালিয়াতি সব বানিয়ে দিচ্ছে। আবার ভারতের এখানে বাংলাদেশি আমাদের আয়ার বলুন, মধ্যগ্রাম বলুন, অনেক কেউ আছে, কিন্তু পুলিশ কটা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছে সেটা আগে দেখা উচিত। পুলিশকে ধমক দিচ্ছে, প্রশাসন ইয়েদের ধমক দিচ্ছে, কিন্তু কাউকে সাসপেন্ড করছে না। একটা মিডিয়ার মাধ্যমে দেখাচ্ছে আমি দেখো কত ভালো, আমি তাদের ধমক দিচ্ছি, কিন্তু কতজন প্রশাসনকে কাজ না করার জন্য বা গাফিলতি করার জন্য সাসপেন্ড করেছেন আমাকে দেখাতে পারবেন না। এখানে এই রাজার নিউ টাউনে হাজার হাজার রোহিঙ্গারা এসে রয়েছে। এখানে টাকার বিনিময়ে এমন কিছু কাফে আছে, জ্যাংরা হাতিয়ারা 2 থেকে শুরু করে নিউ টাউন জুড়ে, যেখানে 6,000 টাকা দিলে হরেক মাল। 6,000 টাকায় ভোটার কার্ড, 6,000 টাকায় আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট দিয়ে পাসপোর্ট। পুলিশ যায় না, হয় নাকি এটা? তাদের বসাচ্ছে এই শাসক দলরা, পয়সার বিনিময়ে তাদেরকে থাকতে দিচ্ছে। এটা আজকের খবর। আজকে নিউ টাউনের আশপাশে বিভিন্ন জায়গাতে আমাদের যখন প্রতিনিধিরা, আমাদের এই সিনিয়র এডিটররা যখন বিভিন্ন সময় যাচ্ছিলেন, তাদের কাছে এই সমস্ত কথাগুলো শুনতে হয়েছে। তাদের কাছে এই সমস্ত কথাগুলো উঠে এসেছে, বলেছেন সেখানকার বাসিন্দারা। বুঝতে পারছেন কোন জায়গায় রয়েছেন আপনারা? বাংলাদেশে কি হচ্ছে তার প্রভাব এখানেও পড়ছে দাদারা দিদিরা, যারা এখনো পর্যন্ত না জেনে না শুনেও ভাবছেন যে নিশ্চিন্তে আছি, ও দেশে কি হচ্ছে আমাদের না জানলেও চলবে। তাদেরকে বলি, আপনাদের জানতে হবে। আমরা এমনি এমনি প্রতিদিন প্রতি মুহূর্তে বাংলাদেশের খবর দেখাচ্ছি না, কারণ ওই খবরগুলোর সঙ্গে এপারের অনেক ইকুয়েশনের সম্পর্ক রয়েছে। দেখুন, পরপর দুটো ছবি দেখাবো আমি, যে কিভাবে বিস্ফোরক আসছে বাংলাদেশ থেকে। চলুন পরপর দেখানো যাক। ঝড়ের গতিতে দেখাবো আমি দুটো পয়েন্ট, কি চলছে এই মুহূর্তে। বাংলা নাশকতার ছক কিভাবে শুরু হচ্ছে, বিস্ফোরকের সাহায্য হচ্ছে, বিস্ফোরক সাহায্য বাংলাদেশের। বাংলাদেশ থেকে আসছে একের পর এক বিস্ফোরক, ঘুর পথে সীমান্ত পেরিয়ে। পরিচয় গোপন করে জঙ্গিরা এখানে থাকছে, এমনকি পরিচয় গোপন করে মেকআপ করে থাকছে তারা। যে যেমন দেখতে মেকআপ করে পুরো পরিচয়টাকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে এবং মেকআপ করা ছবি তোলা হচ্ছে। সেই ছবি ব্যবহার করা হচ্ছে ভোটার আইডি কার্ড, জাল আধার কার্ড, জাল ভোটার আইডি কার্ড, জাল পাসপোর্টে। এবং মেকআপের সঙ্গে সঙ্গে বেশভূষা পরিবর্তন করা হচ্ছে, নাম পরিবর্তন করা হচ্ছে। কিছুক্ষণ আগে শোনাচ্ছিলাম নিউ টাউনের এক বাসিন্দার বক্তব্য। এইভাবেই বিভিন্ন এলাকাতে তারা ঘাপটি মেরে মেকআপ করে পরিচয় বদল করে চলে যাচ্ছে। যার দাঁড়িয়ে আছে সে দাড়ি ফেলে দিয়ে অন্য রকমের লুক নিয়ে নিচ্ছে, একখানা একটা মোটা গোপ রাখছে বা অন্য রকমের লুক চেঞ্জ করছে। এটা প্রতিদিন ঘটে চলছে এবং এইভাবেই এটা এদের একটা মেকআপ, এদের একটা বড় পার্ট। এবং তার জন্য এদেরকে মেকআপের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে, যে কিভাবে বাড়ি থেকে বেরোনোর আগে মেকআপ করে পুরোপুরি নিজেকে চেঞ্জ করে ফেলে তুমি বেরোবে।
শুনতে পাওয়া যাচ্ছে নাকি মেকআপের জন্য নাকি প্রস্থেটিক মেকআপও ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ প্রস্থেটিক মেকআপ হচ্ছে এমন একটা মেকআপ যে মেকআপটা আপনি মুখে বা যে কোনো প্রান্তে লাগালে আপনার মুখ ফেস কাটিং চেঞ্জ হয়ে যায়, নাক থেকে শুরু করে গাল থেকে চেঞ্জ হয়ে যায়। এর ওপর চশমা পরলে কেউ চিনতেও পারবে না যে আগে কেমন দেখতে ছিল আর বর্তমানে কেমন দেখতে হলো। এবং এটারও ট্রেনিং দেওয়া হচ্ছে। ভাবুন, জঙ্গিরা শুধুমাত্র বিস্ফোরণের ট্রেনিং পাচ্ছে না, তার সঙ্গে মেকআপের ট্রেনিং পাচ্ছে। নেক্সট পয়েন্ট, এই যে পয়েন্টগুলো কথা আমি বলছিলাম এর পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে আমি সেদিকেও নজর রাখবো। যে পরিচয়, যে পয়েন্টগুলো আমরা বারবার করে দেখছি এবং কিছুক্ষণ আগে নিউ টাউনের যে বক্তব্যের কথা আমি শোনালাম, তারপর আমি এগিয়ে যাব যে এই ঘটনাগুলোর পাশাপাশি যে একাধিক জিনিসগুলো সামনে চলে আসছে সেখান থেকে সমাধান সূত্র কোথায়? সমাধান সূত্র বোধহয় একটাই জায়গায়। এর আগে আপনারা ভুলে গেছেন হয়তো, অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস নেতা তিনি পর্যন্ত একসঙ্গে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে মালদা মুর্শিদাবাদকে টার্গেট করা হবে। বাংলাদেশে জামাতি শক্তি বৃদ্ধি হলে, বাংলাদেশে জঙ্গি সংগঠন বাড়লে, জঙ্গিরা খুলেআম ঘুরে বেড়ালে টার্গেট করা হবে পশ্চিমবঙ্গকে, টার্গেট করা হবে মালদা মুর্শিদাবাদকে, টার্গেট করা হবে চিকেন স্নেককে। অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন মনে আছে আমাদের। কিন্তু যেটা আমার প্রশ্ন, সমাধান সূত্র কোথায়? এই জায়গা থেকে দাঁড়িয়ে যেখানে আজকের আমি আলোচনা শুরু করব, ডিসকাশন শুরু করব, প্রশ্ন এক জায়গা থেকেই, অবিলম্বে কি আপনাদের মনে হচ্ছে না যেখানে এনআরসি চালু করা প্রয়োজন? যে এনআরসি নিয়ে এর আগে এত জলঘোলা হয়েছে, অনেকেই বলেছেন এনআরসি যাতে না হয়, কেউ নাকি কাগজ দেখাবেন না, কিন্তু আসলে এই এনআরসি না হলে কারা কোন সময় কোন জায়গায় আসছে, ভোটার লিস্ট কোথায় কিভাবে আপডেট হচ্ছে সেগুলো তো কেউ জানতে পারবে না। ভোটার লিস্ট কি আছে আর সেখানকার এলাকার লোক সংখ্যা কত আছে কেউ জানতে পারবে না। এই জায়গা থেকে আজকের সোজাসুজি স্বর্ণালী শুরু করব এবং এই প্রশ্ন রেখে শুরু করব যে অবিলম্বে এনআরসি পশ্চিমবঙ্গে দরকার আছে না নেই। কারণ এই সময় দাঁড়িয়ে প্রতিবেশী দেশ যে জায়গায় পৌঁছচ্ছে, যত নিচে নামছে, তাকে মোকাবেলা করতে গেলে এক, কেন্দ্র রাজ্যকে একসঙ্গে বর্ডারকে সিকিউর করতে হবে, কেন্দ্র রাজ্যকে হাতে হাত মিলিয়ে কাজ করে বর্ডারের সুরক্ষাকে নিশ্চিদ্র করতে হবে যাতে একটা মাছিও না গলে। আর দুই, এনআরসি না হলে আর কোনো উপায় নেই। কারা ঢুকেছে, কোথায় রয়েছে, কিভাবে রয়েছে, তাদের সমস্ত আইডেন্টিটি চাই সরকারের খাতায়, গোয়েন্দাদের কাছে, তবে কি শেষ পর্যন্ত আমরা নিরাপদ থাকতে পারি, নিশ্চিন্ত থাকতে পারি। না হলে কিন্তু বিপদ আমাদের ঘাড়ের ওপরে ঘুরে বেড়াচ্ছে। একটা ছোট্ট মন্তাজ নিয়ে শুরু করবো আজকের ডিসকাশন। এই রাজার নিউ টাউনে হাজার হাজার রোহিঙ্গারা এসে রয়েছে। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। জ্ঞানট্যান না দিয়ে 600 কিলোমিটার যে জমি, সে জমিটা হ্যান্ডওভার করতে বলুন না। জ্যাংরা হাতিয়ারা 2 থেকে শুরু করে নিউ টাউন জুড়ে, যেখানে 6000 টাকা দিলে হরেক মাল, 6000 টাকায় ভোটার কার্ড, 6000 টাকায় আধার কার্ড, 6000 টাকায় বার্থ সার্টিফিকেট। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে এক এক করে আলাপ করবো। আমাদের সঙ্গে থাকার কথা কিছুক্ষণের মধ্যে থাকছেন বিজেপি মুখপাত্র অভ্র সেন এবং প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। ইনফ্যাক্ট আমার এনাদেরকে দিয়ে শুরু করার ইচ্ছে রয়েছে আজকে। এছাড়াও স্টুডিওর বাইরে থেকে আমাদের সঙ্গে থাকছেন আইনজীবী, বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী নাজমা কৌসার। তার কাছে আমি যাব, কিন্তু পরে যাব তার কাছে। আগে আমার ইচ্ছে রয়েছে অভ্র সেন এবং অরিন্দম আচার্যর কাছেই যাওয়ার, যে কি ভয়ঙ্কর অবস্থায় এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। কারণ আজকে মূল জায়গা যেটা রয়েছে সেটা হচ্ছে জঙ্গি কিভাবে আমাদের গোটা রাজ্যকে ঘিরে ধরেছে, একের পর এক কি ঘটে চলছে। আমি আমার গেস্টদেরকে বলবো যে প্লিজ ডিবেটে পার্টিসিপেট করার জন্য। অরিন্দম আচার্য প্রাক্তন পুলিশ কর্তা এবং অভ্র সেন বিজেপি মুখপাত্র, দুজনই আমাদের সঙ্গে থাকবেন। তাদের কাছ থেকে আমার শুরু করার ইচ্ছে, কারণ যে টপিক রয়েছে এই জায়গা থেকে দাঁড়িয়ে কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছি আমরা। নাজমা কৌসার আইনজীবী আমাদের সঙ্গে রয়েছেন দূর থেকে। আমি নাজমার কাছে একবার আসি। নাজমা, বাংলাদেশে যেভাবে কোথাও জঙ্গিদেরকে খুলেআম ছেড়ে দেওয়া হয়েছে,
সে জায়গা থেকে দাঁড়িয়ে প্রত্যেক মুহূর্তে সেটা কিন্তু বাংলাদেশের জন্য বিপদ বয়ে আনছে এমনটা শুধু নয়, ভারতের জন্য বিপদ ডেকে নিয়ে আসছে। এবং এত কিছুর পরও ইউনূস সরকার, ইউনূসের যে অস্থায়ী সরকার, তাদের বিরুদ্ধে কোনো রকমের কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই জঙ্গিরা কি শুধুমাত্র জাস্ট প্রতিবেশী দেশে ভারতের ওপরে আঘাত করার জন্য, আঁচড় দেওয়ার জন্য, নাশকতামূলক কাজ করার জন্য শুধুমাত্র তাদেরকে ব্যবহার করা হচ্ছে? বাংলাদেশের মাটিতে শুধুমাত্র এই কাজই চলবে এবার? জঙ্গিস্তানের মতো কাজ চলে বাংলাদেশের মাটিতে? নাজমা। ধন্যবাদ আর বাংলাকে। আমি যেটা বলতে চাচ্ছি, জঙ্গি পৃথিবীতে কোনো রাষ্ট্রের জন্যই জঙ্গিরা নিরাপদ নয়, প্রত্যেকটি রাষ্ট্রের জন্যই সেটা হুমকি স্বরূপ। আমাদের বাংলাদেশে দুঃখজনকভাবে 5ই আগস্টের পরে এই দুঃখজনক পট পরিবর্তনের সময় জেলের তালা ভেঙে ভেঙে জঙ্গিদেরকে বের করে দেওয়া হয়েছে। জামিনের নামে বিচারপতিদের উপরে প্রেশার তৈরি করে 700-র অধিক আইনজীবীকে, 700-র অধিক জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। জঙ্গিতে সয়লাব আজকে বাংলাদেশ, জঙ্গিদের অভয়ারণ্য বাংলাদেশ। সেখানে পার্শ্ববর্তী রাষ্ট্র অবশ্যই তার ক্ষতিগ্রস্ত হবে। তবে আরেকটি জিনিস আমি বলতে চাই, যখন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা জঙ্গিদের বিরুদ্ধে জিরো টলারেন্সি ছিলেন, তখনও এই জঙ্গিরা আশ্রয় নিয়েছে আপনাদের পার্শ্ববর্তী দেশে, আপনাদের পশ্চিমবঙ্গে। বিভিন্ন তথ্যসূত্র থেকে এটা প্রকাশিত হয়েছে, বিশ্ব মিডিয়ায় প্রকাশিত হয়েছে। ঠিক একইভাবে আবার তারা জঙ্গি তৎপরতা বাংলাদেশে চালিয়ে পশ্চিমবঙ্গে আশ্রয় নিচ্ছে, হয়তো পশ্চিমবঙ্গে তৎপরতা চালিয়ে আবার বাংলাদেশে গিয়ে আশ্রয় নিবে। সুতরাং দুই দেশের বন্ধুত্ব সুলভ সম্পর্ক না থাকলে এই জঙ্গিদেরকে নির্মূল করা যাবে না। এবং জঙ্গিদেরকে নির্মূল করতে হবে জনস্বার্থে, এই অঞ্চলের স্থিতিশীলতা, শান্তি শৃঙ্খলার স্বার্থে জঙ্গিদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। ভারত বাংলাদেশ বন্ধুত্ব তার অবিচ্ছেদ্য অংশ। ভারত বাংলাদেশ ঐক্যবদ্ধ শক্তি জঙ্গিকে দমন করতে পারে, জঙ্গিদেরকে দমন করতে পারে। যেখানে ডক্টর ইউনূস কিসের দমন করবে? ডক্টর ইউনূসরা তালা ভেঙে ভেঙে বের করে দিয়েছে, যে জেল থেকে খুলে খুলে ছেড়ে দিয়েছে খোলাম এসব জসিমউদ্দিন, আনসারুল্লাহ বাংলা টিম, এদেরকে সবাইকে, বিভিন্ন জঙ্গিদেরকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। সেখানে তারা তো নিয়ন্ত্রণ করবে না। নিয়ন্ত্রণের জন্য আজকে আমাদেরকে বুঝতে হবে ভারত বাংলাদেশের বন্ধুত্ব থাকলে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারা তার বিরোধিতা করে, কাদের স্বার্থে ভারত বিরোধিতা করা হয়। ভারত বাংলাদেশে একটা লড়াই সবসময় লাগিয়ে রাখার প্রায় তারা থাকে, কারা সেই চেষ্টা করছে। সেই শক্তির বিরুদ্ধে আমাদের সম্মিলিত লড়াই করতে হবে, সম্মিলিতভাবে ভারত বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে, যেটি গত 15 বছরে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সফলতার সাথে জঙ্গিদেরকে দমন করেছিলেন। তারা তখন আশ্রয় নিয়েছিল আপনাদের এই পশ্চিমবঙ্গে। কিন্তু আজকে দেখুন, জননেত্রী শেখ হাসিনা 5ই আগস্ট নেই, তারপর থেকে 700-র অধিক চিহ্নিত জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে আজকে ধরে ধরে জঙ্গিদেরকে, শর্ত একটাই, সনাতনী হিন্দু নিধন, শর্ত একটাই, আওয়ামী লীগের নিধন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নিধন। বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতা কর্মীদেরকে ধরে ধরে কুপিয়ে কুপিয়ে হাত পায়ের রগ কেটে নৃশংসভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা, খালে বিলে নদীতে ফেলে দেওয়া, এই শর্তে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। তারা আজকে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করেছে। সারা বিশ্বের কাছে আজকে বাংলাদেশ একটি সন্ত্রাসী দেশ হিসেবে পরিচিত হচ্ছে। সেখানে ডক্টর ইউনূস সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ আমি মনে করি। এবং তাদের আমি আসছি আপনার কাছে নাজমা, আমি আপনার কাছে আসছি জায়গা থেকে। আমাদের সঙ্গে দুজন রয়েছেন, অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা এবং বিজেপি মুখপাত্র অভ্র সেন। আপনার কাছে আসি আগে। যে ভয়ঙ্কর জিনিস, মানে যেভাবে এর আগে পাসপোর্ট জালিয়াতি কারা করছে কি না করছে আমরা জানতে পেরেছি, এখন যেভাবে দেখতে পাওয়া যাচ্ছে যে জঙ্গিদের যে মারাত্মক প্ল্যান ছিল আমরা দেরিতে জানতে পেরেছি বিশেষ সূত্র মারফত, কিন্তু এরপর সব ক্ষেত্রে তো এরকম হয় না, সংবাদ আমরা পরেই পাই, আগে বিস্ফোরণ হয়ে যায়। যে ভয়ঙ্কর প্ল্যান মানে একদম খুব স্পেসিফিক্যালি টার্গেট করা হচ্ছে চিকেন স্নেক, টার্গেট করা হচ্ছে এনজিপি স্টেশনের মতো স্টেশন, উত্তরকন্যা, দক্ষিণবঙ্গের তাপবিদ্যুৎ কেন্দ্র, এ তো মারাত্মক প্ল্যান রয়েছে। এখনো পর্যন্ত আমরা কেন্দ্র বনাম রাজ্য, রাজ্য বনাম কেন্দ্র করে যাব, এগুলো থেকে মুক্তি পাওয়ার রাস্তা খুঁজবো না আমরা? আপনি বলছেন এখন আমরা জানতে পারছি কেন? 2012 সালে যে খাগড়াগড়ে 2 অক্টোবর যে ঘটনাটা ঘটেছিল, সেখানে এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি যদি এই তদন্ত ভারটা না নিত, তাহলে আমরা কি জানতে পারতাম যে ভয়ঙ্কর চক্রান্ত এবং হু ইজ দ্য তানিয়া পারভিন,
হাইলি কোয়ালিফাইড, তার সাথে জেএমবি থেকে শুরু করে লস্করি তৈবার থেকে কি সুন্দর একটা নেটওয়ার্ক। আমরা কি জানতে পারলাম যে নাম হচ্ছে বোমা মিজান। এই বোমা মিজানটাকে সে হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানে গিয়ে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস কি করে তৈরি করতে হয়, যেটা যুদ্ধক্ষেত্রে প্রয়োজন হয় মানুষকে হত্যা করার জন্য, সেটা শিখে এসেছিল। কেন আজকে কথা বলছি আপনারা মনে আছে বোধহয় যে এই যে জাভেদ মুন্সি যখন ক্যানিং থেকে অ্যারেস্ট করা পরবর্তীকালে আজকে পাঞ্জাব পুলিশ বলুন, কাশ্মীর পুলিশ বলুন এবং আমাদের স্টেট পুলিশ বলুন, যে আজকে স্টেট থেকে যে আজকে অ্যারেস্ট করা হয়েছে এবং ইন্টারোগেশনের যে ভয়ঙ্কর তথ্য, এই তথ্যটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই জাভেদ মুন্সিকে আজকে মানে আমাদের এনআইএ যে তদন্তটা করেছিল সেই সময়ে, সেটা হচ্ছে কি আপনি জানেন ইউএপিএ আইনটা সবচেয়ে বড় আইন, সেই আইনে সে 15 থেকে 16 বছর জেলে ছিল ম্যাডাম। সে জেলে থেকে কোথায় আজকে রেকটিফাই হবে না, ওই জেলে থেকে সে এমন নেটওয়ার্ক তৈরি করলো, দেখুন বেরিয়ে গিয়ে কীভাবে এখন বেকার ছেলেগুলোকে প্রচুর টাকার মদত দিয়ে আজকে দিনের পর দিন যে প্রশ্নটা করেছে। আমি আবার আপনাদের বলি যে যেভাবে নাকি আজকে অনুপ্রবেশের মাধ্যমে ভারতকে দখল করা বিনা রক্তপাতে চক্রান্ত, সেই চক্রান্ত কিন্তু আজকে নয়, 2012 সাল থেকে এক নাগারে চলছে উইদাউট এনি শর্ট অফ ইন্টারাপশন। আজকে আমি আপনাদের বলছি, আবার দীর্ঘদিন ধরে আমি আপনাদের বলে আসছি যে ভারত বাংলাদেশ অসংরক্ষিত জায়গার সীমানা হচ্ছে 4097 কিলোমিটার, আর ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ হচ্ছে 2500 কিলোমিটার অসংরক্ষিত। কিন্তু আপনি আমাকে বলুন তো, 7 সিস্টার্স কতদিন থেকে আমরা আপনারা চিৎকার করছেন 7 সিস্টার। আমি নর্থ বেঙ্গলে চাকরি করেছি, আজকে চিকেন নেক যে কথাটা বলছে কিভাবে অসংরক্ষিত, ওখানে যখন রাফাল বিমানটা আনার পরবর্তীকালে জানা যায় যে ওখানে রোহিঙ্গারা কিভাবে থাকা আছে, ওখানে প্রশাসন নেই, ওখানে ডিআইবি নেই, ওখানে পার্টির তরফ থেকে কোনো লোক নেই যে এই মানুষগুলো কি করে, আচ্ছা তদন্ত আপনারা করতে যাচ্ছেন, পাচ্ছেন না। ভাষাতে তো বোঝা যায়, একটা মানুষের সাথে যদি ইন কোর্স অফ কনভারসেশন বোঝা যায় কোথা থেকে এসছেন, আপনারা তো তারা বাংলা ভাষা তো বোঝাই যায় যে এরা কোথা থেকে এসছে। তাদেরকে ধরে নিয়ে যদি আজকে থানায় লোকাল নিয়ে যাওয়া হতো, আজকে দিল্লিতে দেখলাম যে 12 জনকে ধরার পরে, অনুপ্রবেশকারী ধরার পরে আজকে তাদেরকে আজকে পুশব্যাক করা হয়েছে। আচ্ছা বলুন তো, এই ভারতকে কেন আজকে লক্ষ্য করা হচ্ছে? সেই আমরা সুলতান মাহমুদ থেকে শুরু করে দেখছি এই ভারত আফগানিস্তানে যখন যুদ্ধ হয়, আপনি জানেন 2020 সালে, তখন যখন অসহায় নারী পুরুষগুলো, যখন আজকে বাচ্চাগুলো মুসলিম, তারা পাশের মুসলিম রাষ্ট্রে যেতে যাচ্ছে, প্রাচীর তুলে দিয়েছে, না আমার এখানে হবে না। পাকিস্তান থেকে সমস্ত অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। ভারতে আজকে কিন্তু দেখুন, আজকে দলীয় রাজনীতি, কদর্য ভাষা এদের বলতে ইচ্ছা করে যে এরা আজকে যে অসভ্যতা বর্বরতা করছে এবং নিজেরা আজকে নিজেদের অর্থের জন্য আজকে যা করছে, যা খুশি তাই করছে, আমার দেশকে আজকে বিক্রি করে দেওয়ার জন্য চেষ্টা করছে। এই দেশকে আজকে যেভাবে নাকি চক্রান্ত করে দিনের পর দিন, শুধু পাকিস্তান নয়, আজকে বাংলাদেশ নয়, দীর্ঘদিন ধরে অন্য জায়গা থেকে কাশ্মীরকে যদি আজকে তৈরি ঠিক করতে পারে, পেল্টিং অফ স্টোনস, একটা ঢিল ছড়লে 500 টাকা। আপনারা কি সম্প্রতি কাশ্মীর ঘুরে এসছেন? দেখে আসুন, যারা মুখে কথা বলছে বিশ্বাস করবেন না, ঘুরে আসুন, দেখুন সেই কাশ্মীর যদি পরিবর্তন হতে পারে, তাহলে আমার এই বাংলায় যারা দিনের পর দিন বর্ডার এলাকাগুলো কিভাবে আজকে ছেয়ে গেছে, কিভাবে আজকে কিছুদিন আগে আমরা দেখেছি যে আমি বলছি যে 2011-12 আগে যে জমিটা ছিল আজকে 15 থেকে 20,000 টাকা, সেটা আজকে 4 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ। কারা ওখানে বিয়ে করছে, সন্তান হচ্ছে, গাড়ি বাড়ি করছে, কেউ কিছু দেখার নেই। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে দিস ইজ দ্য হাই টাইম যে আজকে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এক হয়ে, এবং তাদের ইউনিটগুলো যত আছে, সিবিআই বলুন, এনআইএ বলুন, আজকে বিভিন্ন যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিআইডি বলুন, ডিআইবি বলুন, যৌথভাবে যদি আজকে কাজ না করে, তাহলে কিন্তু আগামী দিনে আমাদের যারা স্বাধীনতা এনেছিল রক্তক্ষয়ী সংগ্রাম করে, তাদের আত্মারা কিন্তু শান্তি পাবে না। একদমই তাই। আমি এই জায়গা থেকে অভ্রর কাছে আসবো। অভ্র, কি বলবেন? মানে আমার একটাই প্রশ্ন এই মুহূর্তে, আমি দুটো জিনিস দেখাচ্ছি। একটা হচ্ছে যে প্রথম বিষয়, কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব বিএসএফ নিয়ে বহুদিন ধরে চলছে। আপনারা বলছেন তৃণমূল কংগ্রেস এ রাজ্যে জমি দেয় না, তৃণমূল কংগ্রেস বলছে আমাদের দায়িত্ব নয়, বিএসএফ এ দেখার কাজ, কারা ঢুকছে না ঢুকছে তাদের দায়িত্ব। ঢোকার পর কি গন্ডগোল হচ্ছে তার জন্য তো তাদেরকে প্রশ্ন করা যাবে, কিন্তু তারা ঢুকছে কিভাবে, এটাও তো ঠিক। এতদিন পর্যন্ত বারবার ধরে একই জায়গায় গিয়ে আমরা আটকে যাচ্ছি। কেন্দ্র বলছে জমি জায়গা দিচ্ছে না, আমরা কাজ করতে পারছি না, আর রাজ্য বলছে ঢুকছে কি করে, আগে সেটুকুই এনশিওর করুক, কেন ঢুকতে পারছে না, ঢুকতে পারছে কি করে।
এই কেন্দ্র রাজ্য দ্বন্দ্বের মধ্যে আমরা সাধারণ মানুষ কোথায় যাবো অভ্র? এটা একটা বিষয়। সময় কি এখনো আসেনি কেন্দ্র রাজ্য একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বর্ডারটাকে সিকিউর করার? এখনো সময় আসেনি এটা। আর কতদিন এগুলো শুনবো আমরা? আর নাম্বার 2, দেখুন ভোট কিন্তু দুজনকে দেওয়া হয়। রাজ্যে সরকার জিতেছে মানে ভোট পেয়েছে, আর কেন্দ্রে বিজেপি যে এসছে মানে বিজেপিও ভোট পেয়েছে। তাহলে এটা তাদের দায়িত্ব নয় দুজনের? আর নাম্বার 2, এনআরসি না হলে এর সমাধান সূত্র কোথায়? কেন এখনো পর্যন্ত এনআরসি করানো যাচ্ছে না? এনআরসি হলে একদিকে বর্ডার সিকিউরড হোক, লকড হোক, পাশাপাশি এনআরসি চালু হোক, তাহলে তো জিনিসটা অনেক বেশি স্পষ্ট হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। অভ্র প্লিজ। দেখুন, তৃণমূল কংগ্রেস কিছু বছর আগে বলেছিল তারা ল্যাংচা হাব তৈরি করবে। আমরা বুঝতে পারিনি যে ল্যাংচা হাব তৈরি করতে করতে তারা টেররিস্ট হাব তৈরি করে দেবে পশ্চিমবাংলায়। বিষয়টা বুঝতে হবে যে আপনি বলছেন না যে কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব কেন হচ্ছে, কেন সমন্বয় নেই। আপনি আর একটা এক্সাম্পল দেখাতে পারবেন যেখানে একটা পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা ব্যান্ড অর্গানাইজেশন যেটা ছিল, যেটা সন্ত্রাসবাদী অর্গানাইজেশন, যেটার কথা দিদি একটু আগে বলছিলেন, এবিটি, আনসারুল্লাহ বাংলা টিম, তার একজন নেতা যাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ইউনূস সরকার আসার পরে, সে অন্য কাউকে, আমাদের দেশের অন্য কাউকে আর পৃথিবীর অন্য কাউকে এভাবে ওপেন কল দিয়েছে যে একটা এই রাজ্যকে একটা রাষ্ট্র থেকে আলাদা করুন? কিন্তু তার মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কথাটা বলা যায় যে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে আলাদা করুন। কেন মনে হয়েছে? মনে হয়েছে তৃণমূল কংগ্রেসের একের পর এক কার্যকলাপের জন্য। তারপর আপনি বলছেন এই দ্বন্দ্বের কথা বা সমন্বয়ের কথা। জঙ্গিদের কাছে পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস জঙ্গি দরদি। এই তৃণমূল কংগ্রেস এমন একটা দল যারা সিমির ফাউন্ডার মেম্বারকে কিন্তু রাজ্যসভায় পাঠায়। এই তৃণমূল কংগ্রেস এমন একটা দল যারা দেগঙ্গার যে দাঙ্গা হয়েছিল তার মাস্টার মাইন্ডকে লোকসভায় পাঠানোর জন্য তদবির করা শুরু করে, পাঠিয়েও ছাড়ে তারপর। এই তৃণমূল কংগ্রেস এমন একটা দল যারা রাজ্য সরকারের ক্ষমতায় থেকে এসটিএফ এবং আইবিকে এমনভাবে চালাচ্ছে। এখন তো এসটিএফের মাথায় গেছেন মহান বিনীত গোয়েল, আর আইবির মাথায় রয়েছেন জ্ঞানমোহন সিং। এত সুন্দরভাবে চলছে যে আসাম পুলিশের ইনপুটে কিন্তু জঙ্গিরা অ্যারেস্ট হচ্ছে আমাদের রাজ্য থেকে। এইদিকে আমাদের রাজ্যের এসটিএফ, আইবি এরা কোনো খবরই নাকি পায় না। এখানে এসে দিব্যি তারা মুরগির মাংস, খাসির মাংস খেয়ে যাচ্ছে, দিনের পর দিন থেকে যাচ্ছে। এই হচ্ছে অবস্থা। আপনি এদেরকে কী বলবেন? আর আপনি যে কথাটা বললেন যে বর্ডারে এই ঘটনা ঘটছে কেন, আমি আপনাকে বলছি 120টার ওপর মামলা কিন্তু চলছে, এবং ওই মামলার কারিগর হচ্ছে এই তৃণমূল সরকার। কারণ এই মামলাগুলো কিন্তু একদম নিজেদের গ্রিন সিগন্যাল পেয়েছে এই রাজ্য সরকার থেকে। কিসের মামলা? জমি না দেওয়ার মামলা। বিএসএফকে আউটপোস্ট তৈরি করতে দেবে না, সত্যি কথা। একাধিক মামলা দেওয়া হয়েছে এখনো পর্যন্ত। কদিন আগে মুখ্যমন্ত্রী বক্তব্য আমি শুনিয়ে দিচ্ছি এই মুহূর্তে, যদি রেডি থাকে আমার টিম শুনিয়ে দেবে। কদিন আগে মুখ্যমন্ত্রী বলেছেন যে পুরোটা দায় বিএসএফ এর। আমার প্রশ্ন হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমরা যদি এই নিউজ চ্যানেলে টেবিলে, ডিবেট টেবিলে আলোচনা করতে পারি অরিন্দম দা, তাহলে কেন্দ্র রাজ্য তার তরফ থেকে শাসক দল, বিরোধী দল, তারা একসঙ্গে বসে কেন এটাকে ডিসকাস করছে না? কেন ডিসকাস করছে না? আমরা প্রশ্ন তুলছি মানুষের জন্য, তারা কেন প্রশ্ন করছে না? রাজনৈতিক নেতারা, কর্মীরা, সমর্থকেরা। আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি, অ্যাজ পার প্রোটোকল, অ্যাজ পার নিয়ম যেটা আছে, রেগুলার সমন্বয় বৈঠক কিন্তু হয়। কিন্তু দুঃখের বিষয় বা চিন্তার বিষয় হচ্ছে রাজ্য সরকারের তরফে যাদের ওই সমন্বয় বৈঠকে যাওয়ার কথা তারা যায় না, ম্যাক্সিমাম টাইম যায় না। আর যদি ধরুন রাজ্য সরকারের তরফে কেউ গেল, কোনো লোয়ার র্যাঙ্কের অফিসারদেরকে পাঠানো হয়। তার মানে এই রাজ্য সরকারের কিন্তু সেই সদিচ্ছাটাই নেই যে এই প্রেক্ষাপট যেখানে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে জঙ্গিরা এরকম করে জেল থেকে ছাড়া পেয়ে যাচ্ছে, 174 জন জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে বেলে, যেখানে জায়গায় জায়গায় আমাদের রাজ্যে স্লিপার সেল ধরা পড়ছে, যেখানে এতটা অনুপ্রবেশ ঘটছে, সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকার কিন্তু চাইছে যে এই স্ট্যাটাস কোটা চলুক। তাদের এই পরিস্থিতিটা বন্ধ করার কোনো সদিচ্ছাই নেই। এইখানে দাঁড়িয়ে কিন্তু সাধারণ জনগণের উপর একটা দায়িত্ব আসে যে দেখুন, ফেডারাল স্ট্রাকচারটা তো পরিবর্তন করার কোনো জায়গা নেই। তৃণমূল যতদিন ক্ষমতায় থাকবে, তৃণমূল কিন্তু এটাই চালিয়ে যাবে। কারণ তার কিছু কারণ আছে। এক হচ্ছে দেখুন একটা মনিটারি মডেল, এখান থেকে তারা টাকা পাচ্ছে। আরেকটা হচ্ছে জনগণকে কাঠগড়ায় তুলতে পারেন না। জনগণকে, আমার সময় একদম শেষ, জনগণকে কাঠগড়ায় তোলা যায় কি? জনগণের দায়িত্ব নিতে হবে যে এই তৃণমূলকে আর সমর্থন না। কেউ যদি তৃণমূল সমর্থক হন, এবার জেগে উঠুন। তৃণমূলকে সমর্থন করা মানে একটা জঙ্গি দলকে সমর্থন করা। দায়িত্ব নেবেন অরিন্দম দা?
100 বার আমি তৃণমূল কংগ্রেসকে 100 বার প্রশ্ন করে, প্রতিদিন প্রশ্ন করি 365 দিন। আমি বিজেপিকেও প্রশ্ন করছি, বিজেপিকে প্রশ্ন করতে চাই, রাজনৈতিক দলের নেতারা দায়িত্ব নেবেন না? দায়িত্ব সবাই আমরা, সব দায়িত্ব আমাদের, সব দায়িত্ব সাধারণ মানুষের, নাগরিকদের। জনগণকে ভোট দিতে হবে, জনগণকে এটা বুঝতে হবে যে এরা কি করছে ক্ষমতায় থেকে বছর পর বছর। আপনারা সেটাও তো সিকিউর করতে হবে সরকারকে, জনগণ ভোট দিতে পারে কিনা সেটাও তো সিকিউর করতে হবে। কিভাবে প্রতিটা জনগণ ভোট দিতে পারেন এই প্রশ্নও রয়েছে। সময় একদম শেষ, এক লাইন অরিন্দম কিছু বলতে যাচ্ছিলেন। না, আমি বলতে যাচ্ছি যে আর বাংলা আপনারা বাংলাদেশে নানা রকম নাকি নিষিদ্ধ করেছে, আপনাদের আইডিয়া নেই, কারণ আমার অনেক রিলেটিভ ওখানে থাকে। আর বাংলা এখন ঘরে ঘরে মানুষ দেখে। আওয়ামী লীগ যারা, তারা কি হিন্দু? তাদেরকে তো মারা হচ্ছে। আপনি আমাকে বলুন যে যেভাবে নাকি আজকে অত্যাচার হচ্ছে, যে আনসারুল্লাহ তাকে যে আজকে জেল থেকে বের করে দিয়েছে, এই লোকটা কে? আপনি দেখুন আফগানিস্তানে যখন তালিবান ঢুকলো, সব ক্রিমিনালগুলোকে ছেড়ে দিয়েছে। এরাও দেখুন আজকে আছে, যে সরকারটা রয়েছে, কটা রাষ্ট্র তাদেরকে স্বীকৃতি দিয়েছে? তারা বলুন কিভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তাটা দেয় বলুন তো? আমি জানি যে প্রত্যেকের কিছু বলার রয়েছে, অরিন্দম, অভ্র এবং নাজমা প্রত্যেকের কিছু বলার আছে, কিন্তু আমার কাছে আজকে সময়টা একদম কম, সময় শেষ। এই নিয়ে নিঃসন্দেহে আলোচনা চলবে, কারণ ইস্যুটা এতটাই ভয়ঙ্কর, রাতারাতি একটা শোয়ের মধ্যে এই ইস্যু থামানো যাবে না। আপনারাও দেখুন, আপনারাও ভাবুন এবং নিজেদেরকে নিজেরা প্রশ্ন করুন, রাস্তাটা কি? রাস্তা খুঁজে বার করতেই হবে আমাদের। সময় একদম শেষ, এটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।